প্রেরণা রাস্তায় পড়ে থাকা স্কুটি তুলে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আয়। প্রীতম মাথা ঘুরিয়ে তাজওয়ারের গাড়িতে বসে থাকা ইরফানের দিকে এক পলক তাকিয়ে স্কুটারের দিকে এগিয়ে যায়। তখনই ডিসি অফিসের রোডে একটা গোলাপি স্কুটি এসে থামে। ইনশিরাহ বড় দাদানের একটা ফোন কল পেয়ে ফটোগ্রাফি বয়ফ্রেন্ড সব ফেলে ছুটে ছুটে এসেছে। কিছু কি হয়েছে? কোনো বিপদ হলো কি না? দাদান তো এভাবে ডাকে না। উদ্বিগ্নতায় ট্রাফিকের বুড়ো আঙুল দেখে উড়ে উড়ে এসে কালী মন্দিরের রোডে ল্যান্ড করেছে। স্কুটি থামিয়ে হেলমেট সরিয়ে আশেপাশে তাকিয়ে এসে হতবাক। এখানে কি হকি ম্যাচ চলছে নাকি? ইনশা জিজ্ঞাসা দৃষ্টিতে তার বড় দাদানের দিকে তাকায় ইনায়ার দিকে। ইহান শান্তস্বরে বোনকে বলে, ইনুকে নিয়ে বাড়িতে যা। এখানে কি হয়েছে দাদান? ওকে নিয়ে বাড়িতে যা বলে ইহান ইনায়ার দিকে তাকায়। ইনায়া সুরসুর করে বোনের স্কুটি কাছে চলে যায়। ইহান তাজওয়ার নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। প্রেরণাও স্কুটি স্টার্ট দেয়। প্রীতম বোনের পিছনে বসে। একে একে তীব্র আওয়াজ তুলে 18টা বাইক স্টার্ট হয়। গন্তব্য তাহার ইহান তাজওয়ার মির্জার পার্টি অফিস। দোতলায় অ্যাপার্টমেন্টের পুরোটা জুড়ে ইহান তাজওয়ার মির্জার দলীয় অফিস। প্রধান দালানের সামনে আরেকটা খোলা জায়গা, সেখানে সবসময় দলীয় আলাপ আলোচনা করা হয়। তবে আজ সবাই পার্টি অফিসের ভিতরে মিলতানা রুমে জড়ো হয়েছে। ইহান একটা চেয়ারে মুখভঙ্গি স্বাভাবিক করে বসে আছে। তার সামনে 2 চেয়ার সাজানো। ডান দিকে সারিতে বসে আছে প্রীতমের বন্ধু বান্ধব, আর বাম দিকে সারিতে বসে আছে ইনফা মির্জার বন্ধু বান্ধব। ইহানের দলের ছেলেরা সবাই হকি স্টিক বাজেয়াপ্ত করে ইহানের সামনে রেখেছে। তার দৃষ্টি সেগুলোর দিকে। খানিক বাদে সে চোখ তুলে এক পলক প্রেরণাকে দেখে। প্রেরণা তার ভাইয়ের ক্ষতস্থানে নিউ স্ট্রিম ব্যান্ড লাগিয়ে দিচ্ছে। চোখ ঘুরিয়ে সে ইরফানের দিকে তাকায়। ইরফানের বন্ধু তাহিরা আর নিক্সন তার ফার্স্ট টেস্ট করে দিচ্ছে। অন্যরা সবাই চুপচাপ, টু শব্দটি নেই এবং কিছুটা ভীত সন্ত্রস্ত। এটা ইহান তাজওয়ার মির্জার তল্লাট। মানুষরা যতটাই সভ্যশান্ত ততটাই ক্ষেপাপ্টে, তা সবার জানা। কোনো গাগুই করা যাবে না। মুহূর্তে কেটে যায়। ইহান গলা খাকারি দিয়ে সবাই দৃষ্টি আকর্ষণ করে নড়েচড়ে বসে। সবাই তা দেখা দেখি নড়েচড়ে বসে। ইরফান গা ছাড়া ভঙ্গিতে চেয়ার হেলান দিয়ে বসে আছে শুধু। ইহান ইরফানের বন্ধু লিকসনকে দিকে তাকিয়ে বলে, এবার বলো ঝামেলাটা কেন হচ্ছে? প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ইহান তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। লিকসন নামের ছেলেটা এক পলক ইরফান আর প্রীতমের দিকে তাকিয়ে ইহানকে বলে, এটা একটা মেয়ে কি? কান ঝাঁঝিয়ে দেয় গম্ভীর স্বর ইহানের। ঝামেলাটা একটা মেয়েকে নিয়ে হচ্ছে, খুলে বলো। রিপ্পি নামে একটা মেয়েকে ইরফান পছন্দ করে, প্রীতমও পছন্দ করে। প্রেরণার সাথে সাথে প্রীতমের মুখের দিকে তাকায়। প্রীতম মাথা নিচু করে বসে আছে। ইহান বলতে থাকে, তারপর কি? এটা নিয়ে ঝামেলা হচ্ছে। আচ্ছা বস। ইহান ঘুরে প্রীতমের এক বন্ধুর দিকে তাকিয়ে বলে, তোমার নাম? আমার নাম শুভ। হ্যাঁ শুভ বলো। এইমাত্র লিকসন যা বলো, এটা কি কারণ নাকি অন্য কোনো কারণ আছে? আমার জানা মতে এটাই ভাইয়া। এছাড়া স্পোর্টস ক্লাবের সভাপতি নিয়েও ফাইট হয়েছিল বেশ কয়েকবার, তবে এটার মূল কারণ সম্ভবত। প্রেরণা তাকিয়ে আছে ইহানের দিকে। লোকটা কি করতে চলছে সে বুঝতে পারছে না। ইহান প্রীতম আর ইরফানের বন্ধুর উদ্দেশ্য করে বলে, তোমাদের দুপক্ষ ভাষ্য মতে তোমাদের বন্ধু রিম্পি নামে মেয়েটাকে পছন্দ করে। তার রিম্পি মেয়েটা কাকে পছন্দ করে? ইরফান আর প্রীতম। সবাই চুপ। এই প্রশ্নের উত্তর তো তাদের জানা নেই। ইহান ঠোঁট এক চিলতে বাঁকা হাসি ফুটে বলতে থাকে, মেয়েটাকে এখানে ডাকো। 8 ঘন্টার মধ্যে। প্রেরণার সাথে সাথে বলে উঠে, এতে মেয়েটাকে হেনস্থা করা হবে। যথেষ্ট সম্মান এবং বিনয়ের সাথে তাকে আনা হবে। প্রেরণা বলে, তারপর কি করবে নেনে? খুব সিম্পল। রিম্পি মেয়েটা ওদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে তার সাথে আজ বিয়ে দেব। এখানে কাজী ডেকে অন্যজন সে বিয়ের সাক্ষী হয়ে সাইন করে মিষ্টি খেয়ে বাড়িতে চলে যাবে। ঝামেলা এখানে শেষ হবে। এরপর এসব নিয়ে কখনোই ঝামেলা হবে না। প্রেরণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ইহান তাজওয়ার চোখ সরিয়ে নিয়ে লিকসনের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে, কলহার। ছোটোখাটো মুখশ্রী দেখে ভারী মিষ্টি একটা মেয়ে, এক কথা রূপবতী, আকর্ষণীয়তা, ডাক
মেরুন রঙের থ্রি পিস পরিহিত, ওড়নাটা খুব মার্জিতভাবে মাথায় জড়িয়ে আছে। বেশভূষা বেশ ভদ্র, সব মিলে মেয়েটি বেশ ভদ্র মনে হচ্ছে, তবে চেহারার ভয়ে সাপ স্পষ্ট। মেয়েটি ধীর পায়ে হেঁটে কক্ষে প্রবেশ করে ইহান তাজওয়ার মির্জাকে বিনয়ের সহিত সালাম দেয়। সবার দৃষ্টি তার দিকে। প্রীতম আর ইরফান দুজনই এক পলক রিম্পির দিকে তাকিয়ে চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। ইহান তাজওয়ার সালামের জবাব বলে, বসো। দলে একজন ছেলে রিম্পিকে চেয়ার দেখে দিতেই রিম্পি জড়সড় হয়ে বসে। সে মাথা ঘুরিয়ে এক পলক ইরফান আর প্রীতমকে দেখে চোখ নামিয়ে বসে থাকে। ইহান তাজওয়ার রিম্পির দিকে তাকিয়ে স্বভাবসুলভ গম্ভীর স্বরে বলে, বাড়ি কোথায় তোমাদের? কাঞ্চন রোডে ভাইয়া। এখানকার স্থানীয়? জি ভাইয়া। ও আচ্ছা। তো রিম্পি, ঘাবড়ানোর কিছু নেই। এখানে তোমাকে শুধুমাত্র 2-3টে প্রশ্ন করব বলে ডেকেছি। ইজি। রিম্পি চুপচাপ মাথা নাড়ে। ইহান তাজওয়ার বলতে থাকে, ওই যে তোমার সামনে দুজন বসে আছে, ইরফান মির্জা এবং প্রীতম আহসান, এই দুজন ভদ্রলোকের ব্যক্তিগতভাবে তুমি চেনো? রিম্পি চোখ তুলে আবার দুজনকে দেখে নিয়ে নিচু গলায় বলে, চিনি ভাইয়া। কিভাবে চেনো? একই কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যে, ক্লাসমেট। অবশ্য 3জনেই আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এখন তোমাকে আমি সরাসরি একটা প্রশ্ন করি, এদের মধ্যে কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কখনো? দুজনেই ভাইয়া। মিনমিন করে রিম্পি বলে, আচ্ছা বুঝলাম। তো এবার বলো, এদের মধ্যে কাউকে তোমার পছন্দ, ভালো লাগে কাউকে তোমার, কাউকে ভালোবাসো? রিম্পি ঘাবড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন ভাইয়া? আমি ওদের পছন্দ করি না। আমি কারো বাগদত্তা। গত পরশু আমার বাগদান হয়েছে, 2 মাস পর বিয়ে। ইহান তাজওয়ার দৃষ্টি চলে যায় রিম্পির হাতের দিকে। অনামিকা সত্যি একটা হীরার আংটি, ঝকমক করছে। কক্ষের সবাই রিম্পির দিকে তাকিয়ে আছে। ইরফান আর প্রীতম দুজনে মাথা তুলে রিম্পির মুখের দিকে তাকায়। দুজনেই অবাক, হতবাক, হতাশ। ইহান তাজওয়ারের ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিমেষে চাউনি। সে রিম্পিকে বলতে থাকে, অভিনন্দন। আসলেই প্রশ্নটা করার জন্য তোমাকে ডাকা হয়েছে কি? ওদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা দূর করলাম। এনিওয়ে, কি নাম বললে? রিম্পি। শোনো, ভবিষ্যতে কখনো যদি এই দুজনের মধ্যে কেউ তোমাকে বিরক্ত করার চেষ্টা করে, তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবে। আমার অফিসের নাম্বারটা নিয়ে যাও। রিম্পি মাথা নাড়ায়। তারপর ইহান তাজওয়ারের কাছ থেকে অনুমতি নিয়ে এক পলক প্রীতম আর ইরফানের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। ইহান তাজওয়ারের পার্টি অফিসে মিলনায়তনের কক্ষে সবাই চুপচাপ। প্রেরণা নিজের ভাইয়ের দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। ইরফান আর প্রীতম একইভাবে মাথা নিচু করে বসে আছিল। তারপর ইহান তাজওয়ারের রাশভারী কণ্ঠস্বর চোখ তুলে তাকায়। ওদের দুজনের দিকে দৃষ্টি স্থির রেখে ইহান বলতে থাকে, এই বিষয় সব কিছু এখানেই শেষ হবে। এরপর তোমাদের মধ্যে কেউ ওই মেয়েটাকে ইস্যু টেনে এনে ঝামেলা করবে না। মেয়েটা কারো বাগদত্তা। আশা করি বিষয়টা ক্লিয়ার দুজনের কাছে। সেটা আপনার ভাই বুঝলেই হলো। ঝামেলা তো সেই আগে শুরু করে। কাট কাট বলে উঠে প্রেরণা। ইহান তাজওয়ার তার দিকে তাকায়। প্রেরণার কথা জবাবে কিছু বলে না, তবে ইরফানের দিকে তাকিয়ে বলে উঠে, ইরফান এখন প্রীতমকে সরি বলো। কক্ষের সবাই ইহানের এমন আদেশে চমকায়নি ইরফান। সে জানতো তার বড় ভাই তাকে দিয়ে সরি বলিয়ে ছাড়বে। এমন অভিজ্ঞতা তার জীবনে বহুবার হয়েছে। ঘাড় ধরে তাকে দিয়ে সরি বলিয়েছে তার বড় ভাই, আর বাপ চাচারাও। সরি বলা তার কাছে ভাত ডাল। কক্ষের সবাই আরেকবার অবাক হয়ে যখন ইরফান কোনো গাইগুই না করে প্রীতমের দিকে তাকিয়ে বলে সরি। প্রীতম তাকিয়ে আছে শান্ত চোখে। সে ইরফানের চোখের ভাষা পড়ে ফেলেছে। ওই চোখে ধারালো চাউনি তাকে বুঝিয়ে দিচ্ছে সামনে আবারও দেখা হবে, তৈরি থাকিস। সে বলল, ইটস ওকে। প্রেরণা এতক্ষণ সব দেখছিল। ইহান তাজওয়ার মির্জা নিরপেক্ষ আচরণ তার কাছে বেশ ভালো লেগেছে। সে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলে, প্রীতম তুইও সরি বল। প্রীতম বোনের দিকে তাকায়। ইহানও দেখতে থাকে কাঠিন্যতায় ভরা 27-28-এর সিমসামকরণে ভদ্র মহিলাকে। প্রেরণা তার দিকে তাকিয়ে বলে, ভুল আমার ভাইয়েরও ছিল, আর আমিও আমার ভাইকে যথাযথ শিক্ষা দিয়েছি যে ভুল করলে ক্ষমা চাইতে হয়। প্রীতম সরি বলে। বোনের কাছ থেকে দ্বিতীয়বারের মতো আদেশ পেয়ে প্রীতম
ইরফানের দিকে তাকিয়ে বলে সরি। ইরফান প্রীতমের দৃষ্টি দেখে ফিসলে হাসে, কেননা মুখে সরি ফুটলে ওই দৃষ্টি তাকে বুঝিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি সব শেষ হবার নয়। সে গাছাড়া ভাব দেখিয়ে শুকনো গলায় বলে ইটস ওকে। ইহান তাজওয়ার এবার সবাইকে, ইরফান প্রীতম গ্যাংয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে এবার সবাই বাড়িতে যায়। বন্ধুকে সবসময় ভালো পরামর্শ দিয়ে সাহায্য করতে হয়, তোমাদের মতো হকি স্টিক নিয়ে গুন্ডামি করতে হয় না। এরপরে এই দুজন হয়ে কুরুক্ষেত্র অংশ নেওয়ার আগে মনে রেখো আমি এই শহরে আছি। সবাই লজ্জিত হয়ে বসে আছে মাথা নিচু করে, তাদের সামনে টান টান হয়ে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মতো কথা বলতে থাকা শুভ্র পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখা লম্বা চওড়া মানুষটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি এদের মধ্যে কারো অজানা নয়। আপু, এই আপু দাঁড়াও না, আমার কথা তো শোনো। প্রেরণা পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে প্রীতম আসছে, বোনকে কৈফত দিচ্ছে সে। ফ্ল্যাটে ঢুকে প্রেরণা লিভিং রুমের সোফায় ধপ করে বসে পড়ে, রাগে তার গা কাঁপছে। প্রীতম গিয়ে বোনের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে, বোনের হাত দুটো মুঠো করে ধরে বলতে থাকে আপু এমন করছো কেন? তোমার কথা মতো সরি বলে তো এলাম। ওই মেয়েটা, ওকে তুই বিরক্ত করতিস? হ্যাঁ, আমার ভাই মেয়েদের বিরক্ত করে এটা আমাকে শুনতে হবে? প্রীতম মুখে বর্গের শব্দ করে বলে আপু ওকে পছন্দ করতাম, বিরক্ত নয়। বিরক্ত তো ইরফান করতো। ওর আচরণ দেখেছো কেমন, কতটা উগ্র? দেখলাম। স্বামী নিয়ে আসা মির্জার কথাও শুনেছি। তাদের বাড়ির ছেলে এমন আচরণ সত্যি দুঃখজনক। তবে ইহান তাজওয়ার মির্জার নাম যা শুনেছি সব সত্যি মনে হচ্ছে। লোকটা নিরপেক্ষ বিচার করে। তার উপর সামনে ইলেকশন লড়বে বলে অল্প স্বল্প শোনা যাচ্ছে। তার আগে জনগণের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন ছড়িয়ে দিতে চাচ্ছে। প্রেরণা ভাইয়ের দিকে তাকিয়ে বলে সে যাই হোক, আমাদের তাতে কি, আমাদের এত কিছু দিয়ে কাজ কি? তবে ভাই আমি যেন কখনো না শুনি তুই ওই ছেলের সাথে আবার ঝামেলা জড়িয়েছিস। কথা দে ওদের সাথে আমরা পারবো। আমাদের মাথার উপর কে আছে? কেউ নেই। প্রীতম হাসে বলে তুমি চিন্তা করো না, আর কখনো এমন কিছু শুনবে না আম্মা। আর মামার গলা আওয়াজ পেয়ে শুভ্র লিভিং রুমে উঁকি দেয়। প্রেরণার চোখে পড়তে সে ছেলেকে হাত বাড়িয়ে ডাকে, শুদ্ধ গুটি গুটি পায়ে এগিয়ে যায় আম্মার কাছে আদর দিতে। সারাদিন পর মায়ের কোল পেয়ে সে লুফে নেয় উষ্ণতা। প্রীতমের বোন আর ভাগ্নের দিকে মুক্ত চোখে তাকিয়ে আছে। প্রেরণা চুমো দিয়ে ভিজিয়ে দিচ্ছে ছেলের গাল। মা ছেলেকে বিরক্ত না করে প্রীতম উঠে দাঁড়ায়। নিজের রুমে যেতে যেতে আর চোখে আরও একজন প্রেরণার দিকে তাকায় সে। শুদ্ধ আর একটু বড় হলে আপুর বিয়ে দেবে প্রীতম। মনে মনে এই সিদ্ধান্ত সে বহু আগে নিয়ে রেখেছে। জীবন এভাবে চলতে পারে না, কখনোই পারে না। সবচেয়ে বড় কথা প্রীতম কখনোই তার মা বাবা থেকে বেশি আপুর নিঃসঙ্গ জীবন দেখতে পারবে না। এমন কাউকে প্রীতম খুঁজে বের করবে যে হবে তার আপুর উপযুক্ত, শুদ্ধ উপযুক্ত। শওকত ওয়াসিদের বিকল্প নয়, কিংবা প্রতিদ্বন্দ্বীও নয়, কিন্তু আলগে রাখবে ঠিক শওকত ওয়াসিদের মতোই। প্রীতমের বিশ্বাস পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ তো অবশ্যই আছে। প্রকৃতিতে দু চোখ ভরে কখনো দেখতে না পারলেও পৌনমী আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই প্রকৃতির স্বাদ নিতে চায়, ছুঁয়ে দেখতে চায় প্রকৃতিকে, সান্নিধ্য থাকতে চায় প্রকৃতির। খোলা হাওয়ায় তাকে ছুঁয়ে যাবে, শিরশির করে উঠবে তার কায়া। এই অনুভূতি পৌনমীর বড্ড প্রিয়। সে সবসময় উতলা থাকে প্রকৃতির সাথে মিশে যেতে। তার জন্য পৌনমীর কাছে এই অ্যাপার্টমেন্ট টেরেসটা একেবারেই উপযুক্ত স্থান। মন চাইলেও মিস জেনিকে নিয়ে চলে আসে সে। এই অ্যাপার্টমেন্টের টেরেসটা চমৎকার পৌনমী শুনেছে। সে এখানে আসলে বিভিন্ন ধরনের ফুলের গন্ধ পায়, মন ভরে যায় পৌনমীর। একটা সুইমিং পুল আছে। পৌনমী পুলের পাশে ইয়োগা ম্যাট বিছিয়ে ইয়োগা করে, এতে তাকে সহায়তা করে মিস জেনি। পড়ন্ত বিকেলে পৌনমী একাই বসে আছে পুলের ধারে। মিস জেনি কিছু সময়ের জন্য আটতলায় গিয়েছে, ওয়াশরুমে যাবে তাই। পৌনমী মনে হলো আশেপাশে কেউ নেই, তাই বিড়বিড় করে গাইতে শুরু করলো ফাগুন হাওয়ায় হাওয়ায় করিছে যে দান। বাহ, চমৎকার গান গাও তো তুমি। মোটামুটি পরিচিত পুরুষালিত কণ্ঠস্বর পেয়েই
পনমি হকচকিয়ে উঠে গুটিয়ে গিয়ে নিজের ওড়না সামলে নিতে ব্যস্ত। রাদীপ হাতে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়। তার লোলুপ দৃষ্টি পনমির বুকের কাছে নিবদ্ধ। মেয়েটা তার কণ্ঠস্বর শুনে কেমন গুটিয়ে গিয়েছে, জড়সড় হয়ে বসে আছে। এই ব্যাপারটাও রাফিদ খুব উপভোগ করে। নমনীয় ভীত মেয়েদের স্বাদ অন্যরকম। রাদীপ বলে উঠে, আমি রাদীপ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। পনমি ভীষণ অস্বস্তি হচ্ছে। সে যখনই ছাদে আসে তখনই এই লোকটা কোথা থেকে উদয় হয় কে জানে। রাদীপ বাঁকা হাসি হেসে বলে, খুব মিষ্টি তোমার গলা, তোমার মতোই। পনমি হাসার চেষ্টা করে। পনমি প্রেরণা এসে ছাদের দরজার কাছে দাঁড়ায়। পনমি ইয়োগা ম্যাটের ওপর রাখা স্টিকটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। রাফিকে দেখে প্রেরণার বিরক্ত লাগে ভীষণ। সে এসে পনমির হাত ধরে বলে, আয়, এখান থাকতে হবে না, বেলা পড়ে গেছে। তুমি এলে কখন? মিস জেনি কোথায়? মিস জেনিকে শুধু আটকে দিয়েছে গেমস খেলতে। চল। রাফিদকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রেরণা বোনকে নিয়ে ছাদের দরজার দিকে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে রাদীপ বাঁকা হাসি হাসে। তারপর একটা সিগারেট ধরিয়ে পুলের এক সাইডে বসে। কন্ট্যাক্ট লিস্ট থেকে তার প্রেমিকার নাম্বার 4কে ফোন লাগায়। সত্য ইন্টার ফার্স্ট ইয়ার উঠেছে মেয়েটা। পড়ানোটা খুব একটা কঠিন ছিল না। অবশ্যই এই বয়সী মেয়েরা রাফিদের মতো সুদর্শন যার গাড়ি আছে তার কাছে ধরা দিতে সময় নেয় না। তবে প্রেরণা সম্ভবত নেবে। ভদ্রমহিলা, একটু রক্ষণশীল মানসিকতা বোঝা যায়। এই মহিলাকে রাফিদ খুব একটা বুঝতে পারছে না, একটা ধাঁধার মতো। তাই খুব সাবধানে পা ফেলতে হবে। অবশ্যই যা হবে তা মিউচুয়ালি হোক, রাফিদ এটাই চায়। জোর জবস্তি রাদীপের পছন্দ নয়। গাড়ি থেকে নেমে ইরফান সোজা হেঁটে দোতলায় চলে যায়। ইহান গাড়ি পার্ক করে নামে। ইরফানের বাইকটা পার্টি অফিসে রেখে এসেছে। পুরো রাস্তা ইহান তাজর চুপচাপ ছিল। আজকের ওই ঘটনা নিয়ে দু ভাইয়ের এখনও আলাদা করে কথা হয়নি। ঘরে ঢুকে দেখে তার পাপা আর দু চাচা নিচতলা লিভিং রুমে বসে চা খাচ্ছে। সাথে এই বাড়ির 3 কর্ত্রীও আছে। এই 6 জনকে এভাবে দেখলে ইরফানের মনে হয় ইহান এই শতাব্দীর সবচেয়ে ভাগ্যবান কেউ, যে যৌথ ফ্যামিলি নামে একটা চমৎকার পরিবেশ বড় হয়েছে। এর পিছনে স্বামী নিয়াসা মির্জা এবং তার সহধর্মিণী আলো অবদান অনস্বীকার্য। বরাবর বেঁধে রেখেছে এই পরিবারটাকে। ইহানকে দেখে ইসমাম মির্জা বলে ওঠে, কি হয়েছে, দুজন এভাবে ফিরলে কেন? ইরফান কি করেছে? তেমন কিছু নয়, সাধারণ একটা ঝামেলা, মিটে গিয়েছে, ডোন্ট প্যানিক। কথাটা বলে ইহান সিঁড়ি বেয়ে সোজা দোতলায় চলে যায়। ঋতু আবারও ব্যস্ত হয়ে হাতে ফোন বের করে তার স্বামী, ভাসুর আর দেবর সামনে রাখে। তারা এতক্ষণে ইহান তাজরের জন্য পছন্দ করা পাত্রীর ব্যাপারে আলোচনা করছিল। দোতলায় উঠে ইহান সোজা গিয়ে ইরফানের ঘরে দরজা টোকা দেয়। ইরফান দরজা খুলে ভাইয়ের দিকে তাকিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, সরি বলে এসেছিস? তোমার ইমেজ বাঁচিয়েছি, আর কি করব? ইহান ভাইয়ের পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, হাতে পায়ে বড় হলেই ঠিক বড় হোসনি। ফার্দার যদি আমার কানে আসে এমন কিছু তাহলে কিন্তু আর তোকে বোঝাতে আসবো না, একেবারে চিটাগাং পাঠিয়ে দিব। বন্দরে বিজনেসটা দেখবি, আর হ্যাঁ, সামনের মাস থেকে অফিসে বসবি। এটা সবসময় মাথায় রেখে চলবি। আর কখনো যেন ওই ছেলে রিলেটেড কোনো ঝামেলায় তোকে না দেখি, মাইন্ড ইট। ভাইয়ের কথাটা বলে ইহান চলে যায় নিজের ঘরে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হেসে মনে মনে আওড়ায়, এই তো সবে শুরু। ওই প্রীতমের কি অবস্থা করি দেখো। শহরের শেষ প্রান্তে ফিশ মার্কেটটা। এখানে প্রেরণার সপ্তাহে 4 দিন যাতায়াত। অবশ্য এই কাজটা অন্য কাউকে দিয়ে করানো যায়, তবে প্রেরণার কাজ অন্যদের কাজ পছন্দ নয়। তারা কেউ প্রেরণার মতো দেখে শুনে বাজার সদাই করতে পারে না। রেস্তোরাঁর জন্য দেখে শুনে তাজা মাছ কিনতে হয়। ভোক্তাদের স্বার্থটা প্রেরণা আগে দেখে। আজ বন্দরে 3টা বিশালদেহী জেলের ট্রলার এসেছে, নৌকা ভর্তি টাটকা তাজা ইলিশ। সকাল সকাল প্রেরণাকে এখানকার মহাজনরা কল করেছে। এসে দেখে শুনে যেন
নিয়ে যায়। লোকটা প্রেরণাকে গত 3 বছর ধরে দেখছে। ব্যবসায়ী সম্পর্কের বাইরে একটা পিতৃসুলভ স্নেহ কাজ করে তার বিধবা আত্মসম্মান সম্পূর্ণ মেয়েটির প্রতি। লোকজন ট্রলার থেকে কক তুলছে আড়তে, সেখান থেকে বাইরে এবং প্রক্রিয়াজাত হয়ে মাছগুলো ফিশ মার্কেটে রাখা হবে, চলে যাবে টাউনের সব সুপার মার্কেটগুলোতে। প্রেরণা আড়তে ঢুকে মাছ দেখার সুযোগ পেয়ে গেল। এই আড়তে পুরুষদের পাশাপাশি মহিলারা চাকরি করে। অত্যন্ত পরিচ্ছন্ন একটা আড়ত। প্রেরণা বরাবর হাই তুলছে। রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি তার। মহাজনকে দেখিয়ে দিচ্ছে কোন কোন মাছটা সে নিতে চাচ্ছে রেস্তোরাঁর জন্য। ঠিক সে সময় তার পাশ ঘেঁষে এসে দাঁড়ায় গাজী চিকেন মালিক মহসিন আহমেদ। আর চোখে প্রেরণাকে এক পলক দেখে আড়তের মহাজন নেসার উদ্দিনের দিকে তাকিয়ে বলে ওঠে, যাও। আরে ধুর মহাজন, আপনি আমার অর্ডার করা মাছগুলো না দিয়ে কি করতেছেন? প্রেরণা বিরক্ত লাগে খুব। প্রেরণা এই লোকটাকে সহ্য করতে পারে না। ব্যবসায় জীবনে প্রেরণার শত্রু, প্রতিদ্বন্দ্বী। তার ওপর লোকটার উদ্ভট চাড়াল অসভ্য প্রকৃতি। নেসারউদ্দিন বলে ওঠে, আগে আম্মাজানের মাছগুলো দিয়ে নি। কত বড় রেস্টুরেন্ট, মেলা টাকার অর্ডার, একটু টাইম লাগবে। কত বড় রেস্টুরেন্ট? শহরে কি আর কারো রেস্টুরেন্ট নেই নাকি? ওই তো খালি একটু ঘুকিচুকি ডেকোরেশন আর কিছু মেয়ে ছেলে বেপত্তা হয়ে পুরুষ লোকেদের খাবার বেড়ে খাওয়ায়, এতেই বড় রেস্টুরেন্ট হয়ে গেল? কথাটা নিতান্ত অপমানজনক। প্রেরণার ইচ্ছে করলো এই লোকটার টুকি চেপে ধরতে, কিন্তু ধরল না। সে ক্লেশের হাসি হেসে বলল, একটু লাগাম টেনে কথা বলেন, ভালো হয় না আঙ্কেল? এই কথাটিতে দ্বিগুণ চটে যায় মহসিন। সে বরাবর প্রেরণাকে হিংসা করে এসেছে। শহরে কেন্দ্র বিন্দুতে একেবারে পজিশন নিয়ে হোটেল খুলেছে। ব্যবসায়ী বুদ্ধি খুবই ধারালো মেয়েটার। ওই রেস্তোরাঁর জন্য তার গাজী কিচেন লাভের মুখ দেখে না। আজ প্রেরণার কথাটিতে সে দপ করে জ্বলে উঠল। কিয়মত অতি সন্নিকটে। ইহান তাজওয়ার বেশ বিব্রত ভঙ্গিতে সবার সালামের উত্তর দিচ্ছে। তার সালামের উত্তর দেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, তবে লোকজন তাকে যেভাবে সুমিত করে সালাম দিচ্ছে তা আদৌ যোগ্য ইহান তাজওয়ার মির্জা? সে তো মোদ্দা কথা একজন গুন্ডা। হ্যাঁ, খাস বাংলাতে তাকে গুন্ডাই বলে। টুকটাক মানুষের উপকার করে, এই যা। ফিশ মার্কেটের অভ্যন্তরে ইহান তাজওয়ারে নিয়ে বেশ বড় সড় জটলা। সে এগিয়ে যাচ্ছে। ইদানিং একটা সিন্ডিকেট কবলে পড়েছে মার্কেটটা। এখানকার মহাজন শ্রেণী কয়েকজন লোকের অনুরোধে ইহান তাজওয়ার এসেছেন একটা সুরাহা কারবার জন্য। জেলার পুলিশ প্রশাসন আপাতত অকেজো। এরা এই ভঙ্গুর সরকারের অধীনে থানায় বসে নাকে অভ্যন্তরীণ লোম ছেড়ে আর চা গিলতে থাকে। আর ক্ষমতাসীন দলের কথা বাদই থাকলো, ওরা মোটা অঙ্কের টাকা ছাড়া কোনো সালিশ করে না। ইহানকে দেখে চেয়ার এগিয়ে দেয় এক মুরব্বী শ্রেণীর লোক। সে যায় পরানায় বিরক্ত হয়। চেয়ারটাতে ওই মুরব্বীকে বসতে বলে নিজের জন্য একটা চেয়ার টেনে বসে। সবাই দিকে তাকিয়ে বলে ওঠে, বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? ভিতরে আড়তে যখন চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে, ইহানের মনোযোগ আটকে যায় চেঁচামেচিতে। সে একজন মহাজনকে বলে, কি হয়েছে ওখানে, কিসের ঝামেলা? এখানে একটা লাফড়া হয়েছে দুই রেস্তোরাঁ ব্যবসায়ীর মাঝে। ব্যাপার না, রোজ চলে এমন লাফড়া। ভুরু কুঞ্চিত ইহান তাজওয়ারের। স্বাদে আহ্লাদে বনাম গাজী চিকেন। আরেকবার বলুন। নির্লিপ্ত হয়ে তাকিয়ে আছে হাজী মহসিনের দিকে প্রেরণা। হাজী মহসিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আজ। অনেক দিনে ক্রোধ আর সংযত রইল না তার। চেঁচিয়ে উঠে বলে, গর্ত দেখিয়ে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করো, এজন্য ব্যবসা এগিয়ে আছে। কিছু বুঝি না তাই না? সব সুন্দরী বিধবাদের চাকরি দিয়েছ। প্রেরণা দু চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। যথাযোগ্য চেষ্টা করছে সে নিজেকে আটকাতে। মুরব্বী শ্রেণীর মানুষের গায়ে হাত তুলতে ইচ্ছে করছে না। সকাল সকাল সে খুব ধীরভাবে বলে, আপনি জানেন এইমাত্র যে কথাটা বললেন
তার জন্য আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। হ্যাঁ, নারী হবার সুবিধা ভোগ করবা না। এ দেশটা তো গেছে। পরপর 2 নারী ক্ষমতায় আসার পর দেশটা রসাতলে গিয়েছে। দেশটাকে ধ্বংস করতে ছাড়ছে। আর তোমাদের মতো মেয়েরা পুরুষের সাথে প্রতিযোগিতা শুরু করেছে। প্রেরণা নিজেকে শান্ত করে খুবই ভদ্রভাবে বলে, ওই বিতর্কে সাথে যেতে চাই না। এই দেশটা ধ্বংস করার পিছনে আপনার মতো ক্যাপিটালিস্টদের অবদান কম নয়। আর আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পিছনে আপনার মতো বুদ্ধিহীন সজারু অবদান কম নয়। এই যে রেস্তোরাঁয় লিখে রেখেছেন এখানে শুধু ভর্তা ভাজি দিয়ে ভাত পরিবেশন করা হয় না, এর জন্য আপনার কাস্টমার নেই। আপনার খুব ক্ষোভ আমার প্রতি, তাই না? শুনুন, আপনার ব্যবসার ক্ষতির কারণ আমার কিংবা আমার কর্মচারী মহিলাদের গতর নয়, বরং আপনার গুড লেভেলের বিজনেস স্ট্র্যাটেজি। একটু বলে প্রেরণা থামে, তারপর বলে, মুরব্বী বলে এড়িয়ে গেলাম। বয়স হলে মানুষের বুদ্ধি হারায়, জানি। ভবিষ্যতে কোনো বাজে কিংবা অশোভন কথাবার্তা বলে জিভ কেটে রেস্তোরাঁর সামনে সাজিয়ে রাখবো আঙ্কেল। সবাই হা হয়ে তাকিয়ে প্রেরণার দিকে। প্রেরণা ফুঁসছে। ইহান তাজওয়ার চুপচাপ দাঁড়িয়ে প্রেরণার কথা শুনছিল। তার পাশে তার দলের ছেলেরা। প্রেরণা তাদের কাউকে খেয়াল করেনি তখন। মহসিনের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। প্রেরণা একটু দম নিয়ে বলতে থাকে, আর এই গতরের কথা বলবেন না। আফসোস, আপনার পুরুষেরা এই গতর কখনই কিছু ভাবতে পারেন না। প্রেরণা ঘুরে মহাজনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, মাছগুলো ভ্যানে তুলে দিন আর বিলটা টেক্সট করে পাঠিয়ে দেবেন। আমি আসছি। আজ বারে রবিবার, রেস্তোরাঁ জমজমাট থাকবে, বুঝলেন? এখানে দাঁড়িয়ে থেকে পাটা টন টন করছে। গতরটা সুস্থ রাখতে হবে তো। এই গতরের কত মহিমা আঙ্কেল। আরতে মহিলা কর্মীরা ফিক করে হেসে ওঠে, যা মহসিনের কাটা ঘায়ে নুনের মতো কাজ করে। ইহান তাজওয়ার তাকিয়ে আছে তার সামনে কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা মলিন বেশভূষা ছোটোখাটো সাধারণ দেখতে ভদ্রমহিলার দিকে। প্রেরণা উল্টো দিকে ফিরে কথা বলছিল। তার লম্বা বেণী কোমর ছুঁয়ে প্রেরণার কথা বলার তালে তালে বেণী দুলছে। ইহানের পাশ থেকে অনন্ত বলে ওঠে, ভাই কি কথা জানেন? হুমকি ধামকি আপা। ইহান তাকাতে অনন্ত নিজেকে শুধরে নিয়ে বলে, সরি ভদ্রমহিলা। প্রেরণা মহসিনের মুখে ঝামা ঘষে ঘুরে দাঁড়িয়ে ইহান তাজওয়ার মির্জাকে দেখতে পেয়ে থেমে যায়। অন্তকল্পকাল দুজনের চোখাচোখি হয়, তারপর প্রেরণার পাশ কাটিয়ে চলে যায়। ইহান দাঁড়িয়ে হঠাৎই এক পেশে হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। মুহূর্তে কাটবার আগে তা মিলিয়ে গেল। অন্তত বিড়বিড় করে বলে, কি রাগ? ইহান স্মিত হেসে মনে মনে আওড়ায়, আসলে কি রাগ?